নমস্কার বন্ধুরা। তো এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আরও একটা চমক, যেটা জানলে আপনারা আবারও অবাক হয়ে যাবেন। এবং এই ভিডিওটা কিন্তু মেনলি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে, যে ফাইনালটা হতে চলছে 8ই মার্চ সন্ধ্যে 7টা থেকে। এবং সেই ফাইনালটা কিন্তু হবে সেই স্টেডিয়াম, যেই স্টেডিয়ামে আমাদের অনেক খারাপ মুহূর্ত রয়েছে। অনেক নয়, ভালোও রয়েছে, খারাপও রয়েছে, কিন্তু লোকে বেশি খারাপের দিকটাই বেশি তুলে ধরে। তো সেই জন্যে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে, সেই পিচকে দেখে বুঝে সেরকমভাবে দল বানাতে হবে। কাকে কাকে নামালে ভালো হয় এবং কাকে বসালে ভালো হয়, সেইগুলোও কিন্তু টিম ম্যানেজমেন্ট ডিসাইড করে, একদম বিচক্ষণের মতো ডিসাইড করবে। এবং প্রপারভাবে একটা প্লেইং ইলেভেন তৈরি করে, যাতে এবারের আহমেদাবাদের মাঠে যেন আর কোনো ভুল না হয় এবং এবারের আহমেদাবাদের মাঠকে যাতে আর অপয়া না বলতে পারে, সেই দিকটা খেয়াল করে এই ভারতের স্টেডিয়ামেই, ভারতেই ওয়ার্ল্ড কাপ থেকে যাবে, যাতে এই দেশ থেকে ওয়ার্ল্ড কাপ কেউ যাতে বাইরের দেশে না নিয়ে যেতে পারে। এবং ইতিহাস যাতে আবারও রিপিট হয়, ইতিহাস যাতে আবারও ডিফিট হয়, সেই দিকটা লক্ষ্য করেই। আর আহমেদাবাদের স্টেডিয়ামেই যাতে সেই স্মরণীয় মুহূর্তটা যাতে তৈরি হয়, যেরকম 23 সালে খারাপ স্মরণীয় মুহূর্ত হয়েছিল, সেরকমের তার উল্টোটাই আমরা চাই। যাতে আমরা এবার 1 লাখ নীল সমর্থকদের সামনে যেন আমরা দেখতে পাই যে ইন্ডিয়া বিশ্বকাপ তুলছে। যেরকম আগের বারে হয়েছিল 1 লাখ নীল সমর্থককে সাইলেন্ট করে দিয়েছিল, এবার যেন এই 1 লাখ নীল সমর্থক যেন গর্জে উঠতে পারে এবং গলা ফাটিয়ে টিম ইন্ডিয়া, ইন্ডিয়া করে চিৎকার করতে পারে এবং বিশ্বকাপ জয়ের যাতে মুহূর্তটা তারা তুলে ধরতে পারে। তো সেই সব ভেবেই কিন্তু টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কি কোনো চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে না, আমরা আলোচনা করে নেব। তো দেখো, গতকাল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের একটা দুর্দান্ত সেমিফাইনাল হয়েছিল, আর সেটা হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, এর থেকে ভালো পারফরমেন্স একটা সেমিফাইনালের মতো বড় মঞ্চে আর কি হতে পারে। সেখানে ব্যাট হাতে সঞ্জু স্যামসন যখন টিকে গেছিল, তখনই বোঝা হয়ে গেছিল যে সত্যি আজকে দুর্দান্ত একটা রান হবে। এবং ভেবেই নিয়েছিলাম 210ই 20-র ওপরে কিন্তু রান উঠছে। তো সঞ্জু স্যামসনের 89 রানের ওই ইনিংসটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা সেমিফাইনালের মতো একটা বড় মঞ্চে খুবই কাজে এসেছিল। আর দেখতে দেখতে কিন্তু ইন্ডিয়ার টিম স্কোর হয়ে যায় 250 আপ, মানে যেটা দাঁড়িয়ে গেছিল 254। তো এই 254 একটা 253 রান হয়েছিল, সরি। তো সেই 253 রানটা কিন্তু একটা সেমিফাইনালের মতো বড় মঞ্চে, এটা যথেষ্ট একটা মারাত্মক ব্যাপার-স্যাপার। যেখানে সেমিফাইনালের মতো একটা বড় মঞ্চের নাম শুনলেই যেখানে মানুষজন আর কি, মানে প্রত্যেকটা প্লেয়ার আর কি কিন্তু চাপে থাকে এবং প্রেসারে থাকে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে সেমিফাইনালের মতো একটা বড় মঞ্চে ওয়াংখেড়ের মাঠে তারা 253 রানের ইনিংসটা কিন্তু একেবারেই সহজ কথা নয়। তা আবার বিরুদ্ধে যেখানে আছে ইংল্যান্ডের মতো একটা দুবার বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিম। তো তারপর 253 করার পর যেখানে প্রত্যেকটা ভারতবাসী একেবারে পুরোপুরি চাপলেস ছিল, মানে জানেই যে ঠিক আছে, রান উঠলেও, 6 মারলেও কতক্ষণ আর মারবে, ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। কিন্তু আপনারা যদি দেখে থাকেন, ঠিক 10-11 ওভার থেকে যখন চাপটা বাড়তে শুরু করেছিল ইংল্যান্ডের, সেই দুজন, যাদের নামটা যদি আমি বলি, একজনের নাম হচ্ছে উইল জ্যাক, যেও কিন্তু ক্রিজে খুব ভালোভাবে টিকে গেছিল। আরেকজনের নাম ছিল হচ্ছে বেথেল। এই বেথেল, জ্যাকব বেথেল, সত্যি এনাকে তো একটা সেলুট করতেই হবে, যিনি ওয়ান ম্যান আর্মি হয়ে টিমকে দায়িত্ব নিয়ে একটা খেলা খেলে দিয়েছিলেন। এই 22 বছরের এই ক্রিকেটারটি নিজের দেশের জন্য এবং সেমিফাইনালের মঞ্চে তিনি যা করে গেছেন, সারা বিশ্ব তাকে মনে রাখবে। সেই 48 বলে 105 রানের ইনিংসটা, যেখানে তাদের দেশের সমর্থকরা প্রায় স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছিল, প্রায় তারা তাদের হোটেলে ফিরে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদেরকে আবার দাঁড় করিয়ে দিয়েছিল এই বেথেল, যার প্রত্যেকটা ব্যাট, প্রত্যেকটা ছয় ইংল্যান্ডের আবারও আশা জোগাচ্ছিল। এমনকি বেথেল, উইল জ্যাক, এছাড়া স্যাম করান, এরাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল। কিন্তু এই জ্যাকব বেথেলের এই ইনিংসটা কিন্তু পুরো 140 কোটি ভারতবাসীদের কিন্তু হার্টবিট বাড়িয়ে দিয়েছিল। এমনকি যেরমভাবেই খেলেছিল, যে এটা শুধু মানে ভালো খেলাই না, এক্কেবারে ম্যাচ ফিনিশ করে আসার মতো খেলা খেলে দিয়েছিল। যেখানে কোনো বোলারেরই বল কাজে আসছিল না, একমাত্র বুমরাহ ও হার্দিক ছাড়া। আর আকসার প্যাটেলের ক্যাচটা তো বলতেই হবে, উনি না থাকলেন অনেকটাই হয়তো আমরা, অনেক, আকসার প্যাটেল না থাকলে, আকসার প্যাটেলের ক্যাচগুলো যদি ঠিকঠাক না হতো, ভারতের কপালে আরো খারাপ ছিল। যেখানে বোঝাই গেছিল যে গতকাল এই ওয়াংখেড়ের মাঠে 250-র উপর রান সত্যিই এনাফ নয়।
এবার যদি বলি চেঞ্জেসের ব্যাপারে, যে গৌতম গম্ভীর কি সত্যিই কি এই প্লেইং 11কে কি আবার চেঞ্জ করবে? কারণ অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে বরুণ চক্রবর্তীর বল সুপার 8 থেকে সত্যিই খুব একটা কাজে আসছে না, কারণ বরুণ চক্রবর্তী সেরকম ছন্দে নেই। যদিও বরুণ চক্রবর্তী এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছে, এখনো পর্যন্ত সর্বাধিক উইকেটে প্রায় 13টা উইকেট নিয়ে কিন্তু উনি আছেন। আরেকটা উইকেট পেলে কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপের সেরা উইকেট টেকার হয়ে যাবে। কিন্তু তিনি বহুত রান খাচ্ছেন, প্রচন্ড এক্সপেন্সিভ ওভার দিয়ে দিচ্ছে। গতকাল তো প্রচুর এক্সপেন্সিভ ওভার দিয়ে ফেলেছে। তার যে মিস্ট্রি স্পিনার যাকে বলা হয়, তার কোনো রহস্যই আর কি কাজ করছে না ব্যাটারদের বিরুদ্ধে। তো আর তাছাড়াও আরো একটা প্রশ্নের ব্যাপার, সেটা হচ্ছে অভিষেক শর্মা, যাকে নিয়ে তো বলতেই হবে। তিনি এই ওয়ার্ল্ড কাপের তো কোনোদিনই প্রায় ছন্দে ছিলেন না, এক্সেপ্ট জিম্বাবুয়ের সাথে ছাড়া। তো সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা আহমেদাবাদে হেরে যাওয়ার পর কিন্তু আমরা অনেক শিক্ষা পেয়েছি, এবং সেই শিক্ষার জন্যই কিন্তু সঞ্জু স্যামসনকে টিমে আনা হয়েছে। আর তারপর তো দেখতেই পেলে সেই মানুষটা, যে মানুষটা সিরিজে ফ্লপ করতো, সেই মানুষটাই আজকে ওয়ার্ল্ড কাপের বড় বড় মঞ্চে খেলে দিচ্ছেন বিগ ম্যাচ প্লেয়ার হিসেবে। কিন্তু অভিষেক শর্মা, যে একসময় 12 বলে 50, 20 বলে 80 করার চেষ্টা করতো, সেই সব বিগ হিটার প্লেয়ার, বিগ ম্যাচ প্লেয়ার হিসেবে গড়ে উঠতে পারলো না। কোনো বিগ ম্যাচে তিনি পারফর্মই করতে পারছেন না। সবসময় 0, 5, 9 এসব করে চলে যাচ্ছেন। তো কি মনে হয় এই অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, এছাড়া আর্শদীপ সিং এর যে ভুলভাল বল প্রচুর পরিমাণে ওয়াইড দিয়ে যাচ্ছিল, তাহলে এদেরকে কি চেঞ্জ করা হবে? আপনাদের কি মনে হয় যে আর্শদীপের জায়গায় সিরাজ, অভিষেকের জায়গায় ঈশান কিষান আর সঞ্জু স্যামসন ওপেন করে তারপর মিডিল অর্ডারে রিঙ্কু সিংকে আনা, এই জিনিসগুলো কি হবে? বা বরুণ চক্রবর্তীর জায়গায় কি কুলদীপকে আনা হবে? দেখো, আমার মনে হয় না এদেরকে আর নতুন করে ইনক্লুড করা হবে। কারণ টিম যখন জিতছে, কোনো কোচই বা কোনো ম্যানেজমেন্ট চায় না যে এই উইনিং কম্বিনেশনকে ভেঙে দেওয়া। তারা সবসময় চায় যেভাবে হোক তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যখন তৈরি হয়ে গেছে এই প্লেইং ইলেভেনে, তারা এই প্লেইং ইলেভেনটাকেই রেখে দিতে চায়, এক্সেপ্ট যদি কেউ না কোনো সমস্যায় পড়ে। তো আমার মনে হয় এই প্লেইং ইলেভেনটা ঠিকই আছে। ওয়াংখেড়ের মাঠে কালকের কারোরই বল কাজে আসছিল না এক্সেপ্ট বুমরাও ছাড়া। 17 ওভারের ওই বুমরার ওই ওভারটাই আর কি আমাদের ম্যাচ জয়ের পথে এনে দিয়েছিল। সেখান থেকে আর কি আমরা রানটা প্রথম কম খেতে শুরু করলাম। তো আগের দিন আর কি সত্যিই কোনো বোলারদের আর কি বল ভালো হয়নি, এবং বোলারদের ভাগ্য ছিল না, সেটা ইংল্যান্ডের হোক বা ইন্ডিয়ার হোক। একেবারেই বোলারদের জন্য কপাল খারাপ ছিল। প্রত্যেক ব্যাটাররাই প্রচুর প্রচুর রান পেয়ে যাচ্ছিল। তো আহমেদাবাদের পিচে ব্যাপারটা আলাদাই হবে। তো আশা করি বরুণ চক্রবর্তী থাকবেই, আর বরুণ চক্রবর্তী ছাড়া এই মুহূর্তে প্লেইং ইলেভেন তৈরি করা একেবারেই সম্ভব না। আর অভিষেক শর্মা যেহেতু একেবারে টিমের সাথে রয়েছে, তো অভিষেক শর্মার জায়গায় এই মুহূর্তে আর কাউকে ভাবা হবে না। মিডল অর্ডারে এই মুহূর্তে রিঙ্কু সিং খুব একটা ভালো ফর্মে নেই। আর মোহাম্মদ সিরাজকে আর এই মুহূর্তে আর আনা হবে না। তিনি সেই প্রথম ম্যাচই খেলেছিলেন অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে। আর্শদীপ সিং থাকছেন। মোট কথা উইনিং কম্বিনেশনে প্লেইং ইলেভেন যেরকম ছিল সেরকমই থাকছে। তো এটাই আপডেট। এরকম আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।